ক্লাস 12 এর আগের দিন আমরা একটা চ্যাপ্টার সম্পর্কে স্টার্ট করেছিলাম, যে চ্যাপ্টারটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আজকে আমরা ওই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। আগের দিন আমরা জাস্ট পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমের ইন্ট্রোডাকশন, যে কি কি রকমের সেখানে রিপ্রোডাকশন প্রসিডিওর আমরা দেখি, তার সম্পর্কে একটা সাধারণ ধারণা। এবার আজকে আমরা এক একটা প্রসিডিওর সম্পর্কে এক্সপ্লেন করতে শুরু করব। তার মধ্যে সবার প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। মেনলি এখানে চারটে মোড অফ রিপ্রোডাকশন আমরা পড়ব। একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটাকে বলা হয় অঙ্গজ জনন, আর ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এই চারটে জিনিস পড়বো। তো তার মধ্যে সবার প্রথম যে প্রসেসটা আমরা পড়বো সেই প্রসেসটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন এটার অ্যাকচুয়ালি বাংলায় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় দেখো উন্নত জীবের মধ্যে দেখা যায়, এবং সেখানে দুটো জনিত্রী জীব থাকে সবসময়। পেরেন্টাল অ্যাকচুয়ালি অর্গানিজমের সংখ্যা হচ্ছে দুটো, একজন অ্যাকচুয়ালি মেল, একজন ফিমেল, এবং দুজনকার দেহের মধ্যে দুটো গ্যামেট সৃষ্টি হয়। একটা মেল গ্যামেট যেটাকে আমরা বলি স্পার্ম, আর অন্যদিকে একটা ফিমেল গ্যামেট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওভা, তাই তো? এই দুটো জিনিসই যখন ফিউজ হচ্ছে, ফিউজ হয়ে একটা গঠন তৈরি করে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জাইগোট। জাইগোট হচ্ছে যে কোনো উন্নত জীবের প্রথম যে সেলটা তৈরি হয় সেটারই নাম হচ্ছে জাইগোট। এরপর ফার্দার জাইগোট ডিভাইড করে নতুন ইন্ডিভিজুয়াল বা নতুন অর্গানিজম সেটা তৈরি করছে। এবার আমরা এখানে পড়ছি দেখো যেটা, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন যে জিনিসটাকে আমরা বলছি, সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনের দেখো বেশ কতগুলো নাম আছে। যেমন প্রথমেই একে বলা হচ্ছে দেখো অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি কথাটার অর্থ হচ্ছে উভয়। যেহেতু দেখো মেল বডি ফিমেল বডি দুজনকার দেহ থেকে আলাদা আলাদা গ্যামেট তৈরি হচ্ছে, একটা মেল একটা ফিমেল গ্যামেট, একটা স্পার্ম একটা ওভা, সেই জন্য, এবং দুটো গ্যামেটের ফিউশন হচ্ছে যার ফলেই অ্যাকচুয়ালি জাইগোটটা তৈরি হচ্ছে। তো সেই জন্যই বলছে দেখো, দুজন আলাদা ইন্ডিভিজুয়ালের জীব থেকে তৈরি হওয়া পদার্থের ফিউশন একসাথে মেশার ফলে এই গঠন, মানে এই ঘটনাটা যেটা সেটা সম্পন্ন হচ্ছে, এবং সেই জন্যই এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে অ্যাম্ফিমিক্সিস। অন্যদিকে দেখো এর অপর নাম সিনজেনেসিস। সিন কথাটার অর্থ হচ্ছে একই সময়। অ্যাকচুয়ালি কি, যখনই গ্যামেট সৃষ্টি হয় স্পার্ম বা ওভা, এদের লাইফ স্প্যান কিন্তু খুব সীমিত হয়। যেমন হিউম্যান স্পার্ম, এরা মোটামুটি 2 থেকে 3 দিন এরা অ্যাকচুয়ালি সার্ভাইভ করে। শুধু স্পার্ম নয়, ওভারও লাইফ স্প্যান কিন্তু 2 থেকে 3 দিন। তাহলে দুটো গ্যামেটকেই একই সঙ্গে প্রায় তৈরি হতে হয়, যে মেল এবং ফিমেল গ্যামেট সেম টাইমে তৈরি হতে হবে, তবেই কিন্তু তারা ফিউজ হয়ে তারা অ্যাকচুয়ালি ফাংশনাল একটা জাইগোটিক সেল তারা তৈরি করতে পারে। আদারওয়াইজ কিন্তু কখনোই তারা নতুন জাইগোট তৈরি করতে পারবে না। সেই জন্য দুজনকেই একই সময়ে তৈরি হতে হয়। সেই জন্যই এর ঘটনাটা আরেক নাম হচ্ছে সিনজেনেসিস। বা অনেক সময় আরেকটা কথা বলা হয় অ্যাম্ফিগনি। অ্যাম্ফি কথার অর্থ উভয়, আর গণি কথার অর্থ হচ্ছে জেনারেট। যেহেতু দেখো এই ধরনের রিপ্রোডাকশন সম্পন্ন হওয়ার জন্য দুটো জীব লাগবে, একটা মেল একটা ফিমেল, এবং দুজনকার দেহ থেকে গ্যামেট তৈরি হবে। সেই জন্য যেহেতু দুজনকার দেহ থেকে, গণি কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেশন, তৈরি হওয়া। যেহেতু ভিন্ন জীবের দেহ থেকে গ্যামেটগুলো তৈরি হচ্ছে, সেই জন্য এই প্রসিডিওরটার আর এক নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাম্ফিগনি। তার মানে এই প্রত্যেকটা টার্মই হচ্ছে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিভিন্ন সিনোনিমাস টার্ম। এবার দেখো যখনই আমরা অ্যাম্ফিমিক্সিস কথাটা পড়ি, তার সাথে সাথে আরো একটা টার্ম আসে, যেটা আসে অ্যাপোমিক্সিস। অ্যাকচুয়ালি অ্যাপো কথাটার অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ অ্যাবসেন্স অফ মিক্সিং। এখানে দেখো অ্যাপোমিক্সিস কথাটার অর্থ হচ্ছে অ্যাবসেন্স অফ মিক্সিং। এখানে মিক্সিং কথাটা বলতে খুব সোজাভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। অর্থাৎ যেখানে ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট সেই ঘটনাটাকে আমরা বলছি কি অ্যাপোমিক্সিস, আর যেখানে ফার্টিলাইজেশন প্রেজেন্ট সেটাকেই বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাম্ফিমিক্সিস। তাহলে ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট কোথায়, নিষেক পদ্ধতি অনুপস্থিত কোথায় দেখতে পাবো? সেটা হচ্ছে এক নম্বর দেখো অঙ্গজ জননের ক্ষেত্রে দেখতে পাবো, আর হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এগুলো সমস্তই কিরকম, সবই হচ্ছে কিন্তু দেখো অ্যাম্ফিমিক্সিস, এই সরি সেগুলো সমস্তই হচ্ছে অ্যাপোমিক্সিস। আর অন্যদিকে অ্যাম্ফিমিক্সিস যেটা, সেটা হচ্ছে উন্নত জীবের ক্ষেত্রে যেটাকে আমরা দেখি সেটাকেই বলা হচ্ছে অ্যাম্ফিমিক্সিস। এবার দেখো অ্যাপোমিক্সিস যেটা রয়েছে, যেমন বিভিন্ন ঘটনা, যেমন ব্যাকটেরিয়া, দেখো খুব সহজ, তারা যা সেল ডিভাইড করে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি করে। তাহলে এটা কিরকম টাইপের জিনিস, এটা অ্যাপোমিক্সিস।
অন্যদিকে দেখো স্টারফিশ, তারা মাছের ক্ষেত্রে কি হয় দেখবে আমরা পড়বো যে স্টারফিশ যদি কোনো সময় মাঝখান থেকে ভেঙে যায়, মাঝখান থেকে যদি কোনো কেটে যায়, যে হয়তো কোনো পাথর পড়ে গেছে বা কিছু, সেখান থেকে স্টারফিশটা হয়তো কেটে গেছে, তাহলে তখন কি হয় দুটো অংশ থেকে এই অংশটা থেকেও রিপেয়ার হয়ে একটা স্টারফিশ তৈরি হয়, আর এই কাটা পা যেটা রয়েছে সেখান থেকেও রিপেয়ার হয়ে আর একটা স্টারফিশ তৈরি হয়ে যায়। তাহলে এখানেও দেখো দুটো আলাদা জীব কিন্তু লাগছে না, সবসময় এরা হচ্ছে ইউনিপ্যারেন্টাল, মানে জনিত্রী জীবের সংখ্যা একটাই। আবার আর একটা ঘটনা ঘটে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় দেখবে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস, যেটা মৌমাছির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের আনফার্টিলাইজড এগ অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে অ্যাকচুয়ালি মেল যে ইন্ডিভিজুয়াল, সেই মেল ইন্ডিভিজুয়ালগুলো তৈরি হয়। ফিমেল ইন্ডিভিজুয়ালের সবসময় অ্যাকচুয়ালি ক্রোমোসোম নাম্বার হয় 2n, কারণ তারা সবসময় ফার্টিলাইজড যে ওভা থাকে সেখান থেকে তৈরি হয়। কিন্তু অন্যদিকে মেল ইন্ডিভিজুয়াল যেগুলো হয় তাদের ক্রোমোসোম নাম্বার সবসময় হয় হ্যাপ্লয়েড, তার কারণ হচ্ছে তারা সবসময় কিন্তু একদম ওভা যেগুলো আনফার্টিলাইজড অবস্থায় থাকছে সেখান থেকেই সৃষ্টি হয়। তাহলে এটাই গেল দেখো যে অ্যাকচুয়ালি অ্যাপোমিক্সিস এবং অ্যাম্ফিমিক্সিস দুটোর পার্থক্য। অ্যাপোমিক্সিস মনে হচ্ছে যেখানে ফার্টিলাইজেশন অ্যাবসেন্ট, আর অ্যাম্ফিমিক্সিস মনে হচ্ছে যেখানে ফার্টিলাইজেশন প্রেজেন্ট। তার মানে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনের সব থেকে বড় প্রপার্টি যেটা, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। সেই জন্যই যখন আমরা এই প্রসেসটা পড়ি সেখানে ফার্টিলাইজেশনকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যার জন্য যখনই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসিডিওরটা পড়তে যাই এই গোটা ঘটনাটাকে আমরা তিনটে ফেজে আলোচনা করি, তিনটে দশার মধ্যে এটাকে আলোচনা করি। প্রথমেই যেটা আসছে সেটাকে বলা হয় প্রি ফার্টিলাইজেশন ফেজ, সেকেন্ড যে দশাটা সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন ফেজ, এবং তার পরবর্তী দশাটাকে বলা হয় পোস্ট ফার্টিলাইজেশন ফেজ। এবার সবার প্রথম আসছি প্রি ফার্টিলাইজেশন ফেজ, অর্থাৎ ফার্টিলাইজড হবার আগে যে জিনিসগুলো দরকার। যেমন দেখো ফার্টিলাইজেশন মানে একটু আগেই আমরা পড়লাম দুটো গ্যামেট অর্থাৎ স্পার্ম ওভার ফিউশন হওয়া, দুটো যুক্ত হওয়া। তাহলে এই দুটোর আগে সবার প্রথম যেটা দরকার পড়বে সেটা হচ্ছে স্পার্ম ওভার তৈরি হতে হবে, এবং স্পার্ম ওভা যখন তৈরি হতে যায় সেখানে অ্যাকচুয়ালি মাইটোসিস এবং মিওসিস দুটো টাইপেরই সেল ডিভিশন দরকার লাগে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটা, এই ঘটনাগুলোই অ্যাকচুয়ালি আসবে কোথায়, প্রি ফার্টিলাইজেশন ফেজেতে। এরপর হবে যেটা, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নিষেক, ফিউশন অফ টু গ্যামেটস, দুটো গ্যামেট যুক্ত হবে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। এবং পোস্ট ফার্টিলাইজেশন মানে হচ্ছে দেখো ফার্টিলাইজড হওয়ার পর প্রথম যে সেলটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট, কিন্তু যখন কোন একটা ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে তার দেহ তো আর একটা সেল দিয়ে তৈরি নয়, আস্তে আস্তে ডিভাইড করে তার দেহের মধ্যে সেলের সংখ্যা বাড়বে। তারপর বিভিন্ন রকম অর্গ্যান সিস্টেম, এই যে বিভিন্ন অঙ্গ, হার্ট, লাংস, বিভিন্ন কিডনি, স্টম্যাক, এগুলো আস্তে আস্তে কি হবে, তৈরি হবে। তো এইগুলো সমস্ত তৈরি হওয়া, এই ঘটনাগুলো সমস্তই যাবে কোথায়, সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। ঠিক আছে, এর মধ্যে এবার আমরা সবার প্রথমে একটা একটা করে পড়বো। সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশনে কি হয়, সেখানে দেখো দুটো ফেজ। একটা হচ্ছে প্রথম গ্যামেটোজেনেসিস, মানে প্রথম গ্যামেট তৈরি হওয়া, ঠিক আছে, অর্থাৎ সেখানে স্পার্ম ওভা তৈরি হওয়া, মাইটোসিস এবং মিওসিস প্রসেস দুটোকে ফলো করে। এবং তারপর হচ্ছে গ্যামেট ট্রান্সফার, কারণ অ্যাকচুয়ালি কি হয় প্লান্টস এর ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হয় দেখা যায় তাদের মধ্যে যে পোলেন গ্রেন, যেটাকে আমরা বলি পরাগরেণু, তৈরি হওয়ার পর সে তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না, তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা মাধ্যম দরকার হয়। হয় দেখা যায় যে কিছু অ্যাকচুয়ালি নন লিভিং মেটেরিয়ালের থ্রু দিয়ে যায়, যেমন ধরো জলের মাধ্যমে যাচ্ছে, কারো ক্ষেত্রে বাতাসের মাধ্যমে যাচ্ছে, আর অনেক সময় কি হয় যে কোনো ক্ষেত্রে কোনো অ্যানিম্যাল হয়তো হেল্প করছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো ইনসেক্ট, হয়তো সেটা বাটারফ্লাই হতে পারে, প্রজাপতি, মৌমাছি বা অন্য কোনো ইনসেক্ট, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্যামেট ট্রান্সফার। তাহলে অ্যাকচুয়ালি প্রি ফার্টিলাইজেশন ফেজে দুটো দশা, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস আর একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার। অন্যদিকে ফার্টিলাইজেশন যে প্রসেসটা, তারও আবার দেখো দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, একটা ইন্টারনাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল গুলো গ্যামেট প্রডিউস করার পর তার সারাউন্ডিং এনভায়রনমেন্টেতে অ্যাকচুয়ালি স্পার্ম ওভাম গুলোকে ছড়িয়ে দেয়। এনভায়রনমেন্টের মধ্যে ওই স্পার্ম ওভা
সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এবং ফার্টিলাইজেশন যেটা হয় সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের বডির ভেতরে হয় না, বডির বাইরে হয়। তো সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর অন্যদিকে কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যত উন্নত জীবের ক্ষেত্রে যাবে তত দেখা যায় তাদের গ্যামেটস যেহেতু দেখো মানে অনেক উন্নত হয়, তাদের সেল ডিভাইড করতে গেলে প্রচুর শক্তি লাগে, সেই জন্য নাম্বার অফ গ্যামেটস খুব কম হয়। তাহলে বাইরের এনভায়রনমেন্টে যদি গ্যামেটটাকে রিলিজ করে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সেটার ওয়েস্ট হওয়ার চান্সটা হচ্ছে অনেক বেশি। তো সেই কারণে কি হয় যে যখনই তুমি উন্নত জীবের ক্ষেত্রে যাবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। সেখানে কি হয়, অ্যাকচুয়ালি মেল ইন্ডিভিজুয়াল থেকে সেই স্পার্ম যেগুলো তৈরি হয় সেটা সে অ্যাকচুয়ালি ট্রান্সফার করে ফিমেল ইন্ডিভিজুয়ালের দেহের ভেতরে, এবং ফিমেল ইন্ডিভিজুয়াল দেহের ভেতরে সেখানে ওভার সাথে স্পার্মগুলো ফিউজ হচ্ছে। তো সেক্ষেত্রে এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। আর পরবর্তী যে দশাটা আসছে সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, অর্থাৎ যখনই ফার্টিলাইজড হোক, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, যে সেলটা ফার্স্ট তৈরি হচ্ছে সেই সেলটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে জাইগোট, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট সেল। তাহলে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে জাইগোট। জাইগোট ডিভাইড করে একটা স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটাকে আমরা অ্যাকচুয়ালি বলি এমব্রিও, তাই তো? ভ্রূণ যেটাকে দেখবে বলা হয়। এবার ওই এমব্রিও থেকে যদি প্লান্টস এর ক্ষেত্রে হয় তাহলে এমব্রিও থেকেই আস্তে আস্তে ডেভেলপড হবে যেটা সিড, এবং সেই সিডটাকে যখন মাটিতে পোঁতা হবে এবং সে যখন দেখা যাবে যে তার গ্রো করার জন্য যে টেম্পারেচার দরকার, যে ময়েশ্চার দরকার, সেগুলো যখনই সে পাবে আস্তে আস্তে ওটা গ্রো করে ধীরে ধীরে প্লান্টস জেনারেট করবে। আর ওটা যদি অ্যাকচুয়ালি দেখো কোনো অ্যানিমাল সেল হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এমব্রিও থেকে তার সিড ফরমেশনে যাবে না, তারা তখন কি করবে, ইয়ং ওয়ান্স অর্থাৎ ফিটাস যেটাকে আমরা বলি, বাংলাতে দেখবে বলা হয় সদ্যজাত, যে আস্তে আস্তে ধীরে ধীরে এমব্রিও ডেভেলপড হয়ে ফিটাস তৈরি করে, এবং তার পরবর্তী পর্যায়ে সে ধীরে ধীরে আকারে বাড়তে থাকে এবং আস্তে আস্তে সে ম্যাচিওর হয়। তাহলে এই ঘটনাটাই দেখো অ্যাকচুয়ালি গোটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা পড়বো, অর্থাৎ তিনটে ফেজ: প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এবার সবার ফার্স্টে যেটা আসছে আমরা, সেটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, অর্থাৎ ফার্টিলাইজেশনের শুরুতে যে ঘটনাটা ঘটে, এবং সেখানকার মধ্যে প্রথমেই যে ঘটনাটা দেখো রয়েছে, একটু আগেই আমরা পড়লাম, সেই জিনিসটাকে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট তৈরি হওয়া। দেখো মেল এবং ফিমেল যে গ্যামেট, সেই দুটোকেই অ্যাকচুয়ালি বলা হয় কি স্পার্ম আর ওভা, এই দুটো তৈরি হওয়ার পদ্ধতিকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। এবার দেখো যদি আমরা প্লান্টস এর ক্ষেত্রে দেখি, তাহলে প্লান্টস এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের দেহের মধ্যেতে দুটো খুব ইম্পর্টেন্ট দেখবে গঠন রয়েছে, একটাকে বলা হয় অ্যান্ড্রোয়েসিয়াম আর একটাকে বলা হয় গাইনোয়েসিয়াম। একটাকে বলা হয় দেবে পুংকেসর চক্র আর একটাকে বলা হয় গর্ভকেসর চক্র। অ্যাকচুয়ালি অ্যান্ড্রোয়েসিয়াম যেটা থাকে, পুংকেসর চক্র যেটা আমরা বলি, সেখানেতেই কি হয় যে সেখানেতেই দেখবে পোলেন গ্রেন তৈরি হয়, পরাগরেণু তৈরি হয়, যেটাই হচ্ছে মেল গ্যামেটের অ্যাকচুয়ালি সোর্স, কারণ পোলেন গ্রেনের ভেতরে দুটো করে মেল গ্যামেট থাকে। এবং অন্যদিকে যখন গাইনোইসিয়ামের কথা আমরা বলছি, গর্ভকেশর চক্রের কথা বলছি, সেখানেতে গর্ভকেশর চক্রের মধ্যে গাইনোইসিয়ামের ভেতরেতে অ্যাকচুয়ালি ওভিউল বা ডিম্বক বলে একটা গঠন থাকে, যে ওভিউলের ভেতরেতে অ্যাকচুয়ালি ডিম্বাণু বা ওভা যেটাকে বলা হচ্ছে বা এগ অনেক সময় বলা হয়, সেই গঠনটা কিন্তু থাকে তার ভেতরে। এবার সেই স্ট্রাকচারগুলো যখন আমরা অ্যাকচুয়ালি ফ্লাওয়ারের ক্ষেত্রে তার রিপ্রোডাকশন মেথড নেক্সট চ্যাপ্টারে পড়বো, তখন আমরা দেখবো যে কিভাবে পোলেন গ্রেন এক্স্যাক্টলি তৈরি হয়, পোলেন গ্রেনের ভেতরে কিভাবে স্পার্মগুলো সেগুলো থাকছে, সেগুলো অরিজিন করছে, এবং অ্যাকচুয়ালি গাইনোইসিয়ামের ভেতরেই বা ওভিউলের পজিশন কোথায় এবং সেখানে কিভাবে সেখানে ওভারটা অ্যাকচুয়ালি থাকছে। তাহলে সেগুলোকে সব আমরা পড়বো সেই সময় যখন চ্যাপ্টারগুলো একটা একটা করে পড়বো। সেটা এখন আমাদের বেসিক আইডিয়ার জন্য যেটা দরকার এই চ্যাপ্টারেতে, সেখানে দেখো যে অ্যাকচুয়ালি ফ্লাওয়ারের ক্ষেত্রে কি আছে, অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। অ্যাকচুয়ালি অ্যান্ড্রোইসিয়াম পুংকেশর চক্র থেকে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে পোলেন গ্রেন। পোলেন গ্রেনের মধ্যেতে অ্যাকচুয়ালি যেটা থাকছে সেটা হচ্ছে স্পার্ম। আর অন্যদিকে
যখন গাইনোইসিয়ামের কথা আমরা বলছি গর্ভকেশর চক্র, সেখানেতে ওভিউল বা ডিম্বক বলে একটা গঠন আছে, যার ভেতরেতে অ্যাকচুয়ালি ওভা বা ডিম্বাণু সেটা থাকছে। তাহলে সেটাই হচ্ছে তাদের ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি মেল এবং ফিমেল যে গ্যামেটগুলো রয়েছে সেটা তৈরি হওয়ার জায়গা। এবার এটা কাদের ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে যাদের ক্ষেত্রে যে প্লান্টগুলোর মধ্যে ফুল হয় তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। কিন্তু এমন অনেক প্লান্টস আছে যেমন ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, যেটাকে আমরা মস এবং ফার্ন বলি, তাদের ক্ষেত্রে কিন্তু ফুল বলে কোনো স্ট্রাকচার থাকে না, তাদের মধ্যে দেখবে ফুল যে গঠন সেরকম কিছুই দেখতে পাওয়া যায় না। তাহলে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি জিনিসগুলো তৈরি হয় কোথায়? যেমন এখানে ছবিটা দেখো, এই যে মস, মস হচ্ছে এই যে পাথরের গায়েতে সবুজ দেখো একটা গঠন রয়েছে, আমরা এমনি সাধারণভাবে এটাকে শ্যাওলা বলি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্যাওলা নয়, এটা হচ্ছে মস। শ্যাওলা বা অ্যালগি যেটা অ্যাকচুয়ালি বলা হয় সেটা সবসময় থাকবে কোথায়? জলের ভেতরে। অ্যালগি সবসময় থাকে জলের মধ্যে, কিন্তু যেখানেই দেখবে এরকম ওয়েট মানে একটু ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা, সেখানে যেগুলো মানে তৈরি হয় সেগুলো হচ্ছে সব মস। আর এর পাশে পাশে এই যে গঠনগুলো রয়েছে পাতার মতো, যেগুলো দেখবে পাহাড়ে বেড়াতে গেলে আমরা দেখি যে পাথরের গায়েতে প্রচুর গাছের মতো তৈরি হয়ে রয়েছে, তো সেইগুলো সমস্ত অ্যাকচুয়ালি হচ্ছে ফার্ন। তো এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে হয়, তো যদি আমরা এই মস যে স্ট্রাকচারটা রয়েছে ওকে যদি একটু বড় করে দেখি, তাহলে এই রকম টাইপের মসের অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এবং এদের যে গঠনটা হয়, এই গঠনটার মধ্যে তুমি কিন্তু রুট, স্টেম, লিফ কিছুই খুঁজে পাবে না, মূল, কাণ্ড, পাতা কিছুই খুঁজে পাবে না। তো এদের এরকম টাইপের স্ট্রাকচারগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় থ্যালা স্ট্রাকচার, যেখানে তুমি মূল, কাণ্ড, পাতা কিছুই বুঝতে পারছো না। তো এদের দেহের গঠনটাতে ওরকম থ্যালাসের মতো স্ট্রাকচার আছে, কিন্তু তার মাঝে মাঝে দেখো কিছু ছোট ছোট ছাতার মতো দেখতে কিছু গঠন রয়েছে। ঠিক আছে, কিছু ছাতার মতো দেখতে গঠন রয়েছে। অ্যাকচুয়ালি এই গঠনগুলোই কিন্তু পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, অর্থাৎ একটু আগেই যেটা আমরা পড়লাম অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম, তারই মতো গঠন। ক্লিয়ার? যে তারই মতন অ্যাকচুয়ালি গঠনগুলো রয়েছে অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়ামের একদম অনুরূপ টাইপের স্ট্রাকচার। এবং এই যে জিনিসগুলো রয়েছে এটা কি দুটো নাম দেয়া হয়, একটাকে বলা হয় অ্যানথ্রেডিয়াম আর একটাকে বলা হয় আর্কিগোনিয়াম। ঠিক আছে, একটাকে বলছে অ্যানথ্রেডিয়াম, কথাটা শুনেই বুঝতে পারছো অ্যান্থার মানে অ্যাকচুয়ালি দেখো পরাগরেণুর সাথে এর কিছু একটা মিল আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এখানে কি, যে যেটা দেখো অ্যানথ্রেডিয়াম যে গঠনটা রয়েছে, অ্যানথ্রেডিয়াম হচ্ছে কোনটা? দেখো এই যে গঠনটা এখানেও ছবিটা দেখানো হয়েছে, চ্যাপ্টা চ্যাপ্টা যে অংশগুলো রয়েছে, দেখো যে গঠনটা অ্যাকচুয়ালি মাথাটা চ্যাপ্টা মতো, অর্থাৎ এখানের এই ছবিটাতে দেখলে এই যে গঠনটা রয়েছে, অথবা দেখো এই যে গঠনটা রয়েছে, এইগুলো হচ্ছে সমস্ত অ্যানথ্রেডিয়াম, মানে এখানেতেই এটাই হচ্ছে পুংকেশর চক্র, অর্থাৎ এইখানেতেই যেগুলো তৈরি হয়, এটারই ছবিটা দেখো এখানে দেয়া রয়েছে, দেখো এখানেতেই এইটা হচ্ছে পুংকেশর চক্রের মতো, এবং এইখানেতেই অ্যাকচুয়ালি পোলেন গ্রেন যেগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে, বা পোলেন গ্রেন না বলে এখানে যেটা বলা উচিত আমাদের সেটা হচ্ছে স্পার্ম। স্পার্মগুলো যেগুলো তৈরি হয় সেগুলো সমস্ত এখানে তৈরি হয়। আর অন্যদিকে দেখো আর্কিগোনিয়াম যেটা, সেটা ঠিক পুরো ছাতার মতো দেখতে, এই যে গঠনটা রয়েছে এইটা হচ্ছে আর্কিগোনিয়াম। এই যে গঠনটার মধ্যে এখানে ছবিগুলো দেখলে দেখো এইগুলো হচ্ছে সব হচ্ছে আর্কিগোনিয়াম। তো এই যে ছাতার মতো গঠনটা রয়েছে এইখানে হচ্ছে আর্কিগোনিয়াম, এবং আর্কিগোনিয়ামের ভেতরের দিকেতে অ্যাকচুয়ালি ওভা বা ডিম্বাণুগুলো থাকে, কারণ ওটার মাথাটা এই জন্য ঘেরা থাকে, কারণ ওটা একটা প্রোটেকশন প্রোভাইড করে, কারণ অ্যাকচুয়ালি এমব্রিও যেটা গঠন হবে সেটা ভেতরের দিকে গঠন হবে, তাহলে যাই হোক জল, ঝড়, রোদ, বৃষ্টি থেকে ওরা অনেকটা প্রোটেক্টেড থাকবে। তো সেই জন্য দেখো অ্যাকচুয়ালি আর্কিগোনিয়ামগুলো কোথায় থাকছে, ছাতার মতো যে গঠনটা রয়েছে তার নিচের দিকেতে তারা অ্যাকচুয়ালি অবস্থান করছে, এবং জলের মাধ্যমে দেখতে পাওয়া যায় যে এই অ্যানথ্রেডিয়াম থেকে স্পার্ম যেগুলো সেগুলো আস্তে আস্তে জলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এবং এখানে আর্কিগোনিয়ামের ওভার সাথে এটা অ্যাটাচড হয়ে সেখানেই জাইগোট তৈরি করে, অর্থাৎ এদের ফার্টিলাইজেশন হবার জন্য জল কিন্তু খুব দরকার। এবং নিজে নিজে তারা কখনোই যায় না, দেখা যায় অ্যাকচুয়ালি এই যে ওভা যেটা রয়েছে এই ওভার গায়েতে ম্যালিক অ্যাসিড থাকে, এবং ম্যালিক অ্যাসিডের প্রভাবেই স্পার্ম যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো অ্যানথ্রেডিয়ামের যে স্পার্মগুলো তৈরি হচ্ছে সেটা জলের মাধ্যমে ওই ম্যালিক অ্যাসিডের জন্য তারা আস্তে আস্তে গিয়ে সবাই অ্যাকচুয়ালি আর্কিগোনিয়ামের যে ওভা রয়েছে তার সাথে গিয়ে ফিউজ হয়। এবং এই ধরনের মুভমেন্টের কথা দেখবে আগে পড়েছো, এই ধরনের মুভমেন্টকে দেখবে বলা হয় প্লান্টের ক্ষেত্রে কেমোট্যাকটিক মুভমেন্ট। তো এটাই কেমোট্যাকটিক মুভমেন্ট। বেশ, তাহলে এটা গেল দেখো যে প্লান্টস গুলো অ্যাকচুয়ালি
মানে যাদের মধ্যে ফ্লাওয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। অন্যদিকে অ্যানিমালস এর কথা যখন আমরা আসি, অ্যানিমালস এর ক্ষেত্রে দেখবে একটা স্ট্রাকচার থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গোনাডস। এবং গোনাডস যেটা হয় সেটা দু রকম হয়, একটা হচ্ছে টেস্টিস, একটা হচ্ছে ওভারি, মানে একটা হচ্ছে শুক্রাস হয়, একটা হচ্ছে ডিম্বাস হয়। এবার দেখো যারা মেল ইন্ডিভিজুয়াল হয়, যে পুরুষ জীব হয়, তাদের মধ্যে কি থাকছে, সেখানে টেস্টিস থাকছে এবং সেখানে তৈরি হয় যেটা সেটা হচ্ছে স্পার্ম। আর অন্যদিকে দেখো যেখানেতে অ্যাকচুয়ালি ওভারি যেখানে থাকছে ফিমেল বডিতে, সেখানে তৈরি হয় যেটা সেটা হচ্ছে ওভার। তাহলে দুটো ইন্ডিভিজুয়াল দু রকমের। এবার তাহলে এটা গেল দেখো গ্যামেট সৃষ্টির কথা, যেটা এক এক জোনাকার ক্ষেত্রে এক এক রকম ভাবে হয়ে থাকে। পরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেটস, অর্থাৎ গ্যামেট তৈরি তো হলো, এবার তাকে ট্রান্সফার করতে হবে। এবার দেখো অ্যাকচুয়ালি অ্যানিম্যালস এর ক্ষেত্রে যেহেতু অ্যানিম্যালসরা মুভমেন্ট লোকোমোশন দেখাতে পারে, এক জায়গা থেকে তারা আর এক জায়গায় চলে যেতে পারে, সেই জন্য তাদের কিন্তু গ্যামেট ট্রান্সফারের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। কিন্তু প্লান্টস এর ক্ষেত্রে যেহেতু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারছে না, তারা যেহেতু মুভমেন্ট লোকোমোশন দেখাচ্ছে না, সেই জন্য তাদের সবসময় কিন্তু কোনো একটা মাধ্যম দরকার, ঠিক আছে, যাই মাধ্যমটার দিয়ে অ্যাকচুয়ালি তারা কি করে মেল গ্যামেটটা ট্রান্সফার করে ফিমেল গ্যামেটের কাছে। এবার সেই মাধ্যমটা বিভিন্ন অ্যানিম্যাল হতে পারে, যেমন দেখো এখানে স্নেল হতে পারে। যদি কোনো সময় দেখা যায় শামুক বা স্নেল দিয়ে অ্যাকচুয়ালি পলিনেশন হয়, এই ঘটনাটাকে দেখবে বলা হয় যেটা সেটা হচ্ছে পলিনেশন, তো তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ম্যালাকোফিলি। কোনো সময় কোনো ইনসেক্টের মাধ্যমে হতে পারে, যদি কোনো সময় দেখা যায় যে কোনো ইনসেক্টের মাধ্যমে হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় এন্টেমোফিলি। আবার কখনো সেটা পাখির মাধ্যমে হতে পারে, বার্ডস এর মাধ্যমে হতে পারে, তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্নিথোফিলি। তো এরকম বিভিন্ন মাধ্যমে অ্যাকচুয়ালি তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখো এরকম কোনো লিভিং অর্গানিজমের সাহায্য নাও নিতে পারে। একটু আগেই দেখো কেমোট্যাকটিক মুভমেন্টের কথা বললাম, সেখানে অ্যাকচুয়ালি কি অ্যাবায়োটিক কম্পোনেন্টের থ্রু দিয়ে, কখনো সেটা এয়ার দিয়ে হতে পারে, কখনো সেটা ওয়াটারের থ্রু দিয়ে হতে পারে, তার মাধ্যমে দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় পলিনেশন যেটা সেটা ঘটছে। তার মানে অ্যানিমালস এর ক্ষেত্রে এটার কিন্তু খুব একটা দরকার পড়ে না, কিন্তু প্লান্টস এর ক্ষেত্রে সবসময় কিন্তু ইন্টারমিডিয়েট একজনাকার সেখানেতে দরকার পড়ছে। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস আমরা আসছি, সেটা হচ্ছে টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এই গ্যামেট যে প্রোডাকশন হচ্ছে, এই গ্যামেট যেটা মেল এবং ফিমেল গ্যামেট অর্থাৎ স্পার্ম এবং ওভা, এই দুটোর আকারের ওপরে ভিত্তি করে অনেক সময় আমরা এটাকে একটা ক্লাসিফিকেশন করি। সেটা হচ্ছে দেখবে তিনটে ক্লাসিফিকেশন করা হয়, একটা হচ্ছে আইসোগ্যামি, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে উগ্যামি। জিনিসটা কি, সেটা হচ্ছে যে যখন দেখা যায় সেক্সুয়াল রিপ্রোডাকশনের যদি আমরা এভলিউশন দেখি, তাহলে প্রথম দিকে যে ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যেতে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখাতে শুরু করে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা প্রথম দিকেই তো খুব একদম অ্যাডভান্স অর্গানিজম থেকে এটা স্টার্ট নয়, এটা প্রিমিটিভ অর্গানিজম থেকেই সেটা স্টার্ট, মানে যারা অতটা উন্নত নয় তাদের থেকেই এটা কিন্তু শুরু। এবার যারা দেখো প্রিমিটিভ, তারা তো খুব উন্নত নয়, তাহলে তাদের যে জাইগোট হয় সেই জাইগোটের মধ্যে কিন্তু খুব বেশি খাবার বা খুব বেশি সেল অর্গানেলি কিছুই দরকার লাগে না। তো তাদের ক্ষেত্রে কি হয় যে কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের দুটো আলাদা ইন্ডিভিজুয়াল থেকে হয়তো দেখা গেল কারোর থেকে স্পার্ম তৈরি হলো, কারোর থেকে ওভা তৈরি হলো, এবং সেই স্পার্ম এবং ওভা যেটা তারা তৈরি করলো সেটা জলের মধ্যেতে ভাসলো। এবং এখানে যেহেতু জাইগোটের রিকোয়ারমেন্ট খুব বেশি নয়, তাহলে সেই কারণে কি স্পার্ম বা ওভা কারোর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে খাবার থাকার কিছু দরকার পড়ে না। তার জন্য দুটো স্পার্ম এবং ওভা দুজনেরই আকার ছোট হয় এবং দুজনকার মধ্যেই ফ্লাজেল্লা থাকে, এবং ফ্লাজেল্লা থাকার জন্য তারা কি করতে পারে, এক জায়গায় হয়তো দুজনেই চলে গেল এবং দুজনে একটা জায়গায় যাওয়ার পর দুজন ফিউজ হয়ে নতুন একটা ইন্ডিভিজুয়াল সেটা তৈরি করলো। তাহলে এক্ষেত্রে দেখো যে তুমি খালি চোখে দেখে বা সাধারণভাবে বুঝে কখনোই কিন্তু অ্যাকচুয়ালি কোনটা মেল গ্যামেট কোনটা ফিমেল গ্যামেট সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। বোঝা গেল? অর্থাৎ যেহেতু দুজনকারই আকৃতি একই রকম, এবং এমনও অনেক সময় হয় যে একই ইন্ডিভিজুয়াল থেকে হয়তো দেখা যাচ্ছে স্পার্ম ওভা দুটোই তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে কোনোটাকেই তুমি পারফেক্টলি স্পার্ম বা ওভা হিসেবে আইডেন্টিফাই করতে পারবে না। ধরে নিতে পারো জাস্ট দুটো হ্যাপ্লয়েড সেল
তারা যুক্ত হয়ে আবার একটা নতুন ডিপ্লয়েড সেল বা ডিপ্লয়েড অর্গানিজম তৈরি করলো। তাহলে এই ধরনের জিনিসটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে আইসোগ্যামি। সেকেন্ড আসছে যেটা, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কখন হবে, যখন আরেকটু জীবটা উন্নত। তাহলে জীব একটু উন্নত হলেই তার জাইগোট যেটা হবে তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট একটু বেশি হবে। তার জন্য কি করতে হবে, যে একটা সেলকে একটু কিন্তু খাবার বেশি স্টোর করতে হবে। তাহলে যখনই একজন খাবার বেশি স্টোর করতে যাবে, তাহলে তাকেই কি হবে, তারই আকারটা দেখো বেড়ে যাবে। তাহলে যে সেলটার আকারটা বেড়ে গেল, তাহলে আকারটা বেড়ে যাওয়ার জন্য দেখো অন্য সেলটার সঙ্গে এখন কম্পেয়ার করলে কিন্তু বোঝা যাবে যে একটা সেল আকারে ছোট, একটা সেল আকারে বড়। এবং যেহেতু একটা সেল আকারে বেড়ে গেল, তাহলে দেখা যাবে তার ফ্লাজেল্লা আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি মুভমেন্ট করতে পারলেও তার মুভমেন্টটা স্লো। তাহলে যার আকারটা ছোট এবং যার মুভমেন্ট স্পিডটা বেশি, তাকেই মেল গ্যামেট বলা হবে। আর যেটার আকারটা বড়, যেটার মধ্যে কিছুটা খাবার স্টোর হয়েছে, তার জন্য তার মুভমেন্টটা স্লো হয়ে গেছে, সেটা অ্যাকচুয়ালি কি হবে, তখন ফিমেল গ্যামেট হবে। তাহলে এই রকম দুটো গ্যামেট যখন ফিউজ হবে, তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হবে কি, অ্যানাইসোগ্যামি। মানে এটা জাস্ট আরেকটু উন্নত। কিসের জন্য, ফুড স্টোরেজের জন্য একটা সেল আকারে কিন্তু তারা বেড়ে গেল। তাহলে একজনের ক্ষেত্রে দেখো দুটোই সেম সাইজের হচ্ছে, একজনের ক্ষেত্রে একটা একটু ছোট, একজনের ক্ষেত্রে একটা একটু বড়। তাহলে এটা। আর দেখো থার্ড টাইপ যেটা হয়, সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে উগ্যামি। উগ্যামি যেটা রয়েছে এখানে, উগ্যামিটার মধ্যেতেই দেখো এই সাইফোনোগ্যামিটা দেখিয়ে দেওয়া হয়েছে। উগ্যামিতে সবসময় যেটা বলা হয়, সেটা হচ্ছে উগ্যামির নেচারটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে যে সবসময় একটার আকৃতি সব বড় হবে। মানে ধরো এটা সব থেকে উন্নত যে জীবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, যে খাবার দেখো স্টোর করা হচ্ছে, তাই তো। এবার খাবার যখন স্টোর করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ফিমেল যে গ্যামেটটা আছে সেখানেতে অনেক বেশি পরিমাণে খাবার স্টোর করা হয়েছে। অনেক বেশি পরিমাণে যদি খাবার ফিমেলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্টোর করা হয়, তখন দেখা যায় যে অত্যধিক খাবার থাকার জন্য তার মুভমেন্ট করার ক্যাপাবিলিটিটাই নষ্ট হয়ে যায়। তার জন্য তার মধ্যে খাবার প্রচুর স্টোর থাকে, তার আকারটা অনেকটা বড় হয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি হয়ে যায় কিরকম, সেটা হচ্ছে ইমুভেবল, অর্থাৎ তারা এক জায়গায় ফিক্সড হয়ে যায়। আর অন্যদিকে দেখো স্পার্ম যেটা থাকে তার কিন্তু সাইজ একই, আগের মতোই, সে আকারে ছোট এবং তার ফ্লাজেল্লা আছে, সে কিন্তু মুভ করতে পারবে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে কখনোই কিন্তু দুজনেই ফুড স্টোর করতে পারবে না। সবসময় দেখো একজনের মধ্যেই ফুড স্টোরেজের ব্যাপারটা আসছে। কিসের জন্য, কারণ একজনকে তো মুভ করতে হবে। দুজনেই যদি ইমুভেবল হয়ে যায়, দুজনকার দেহের মধ্যে তৈরি হলে তারা তো ফিউশন কোনোদিনই হবে না। তাহলে ফিউশন হতে গেলে কাউকে একজনাকে মুভেবল থাকতে হবে, আর আরেকজনের মধ্যে খাবার স্টোর হতে হবে। সেই জন্যই কিন্তু একজন দেখো সবসময় মেল গ্যামেট হিসেবে থাকছে, আর একজন সবসময় কি সেখানে ফিমেল গ্যামেট হিসেবে থাকছে, যে ফুড স্টোর করছে। তাহলে এটাই হচ্ছে উগ্যামি। যত উন্নত জীব হবে সবাই হচ্ছে কিন্তু উগ্যামাস নেচারের। এবার দেখো যে প্ল্যান্টের ক্ষেত্রে আর একটা কথা দেখবে বলে, সেটা হচ্ছে যে এদের যখন আমরা এই ঘটনাটা দেখি, প্ল্যান্ট ফার্টিলাইজেশন দেখবে পড়েছো আগে, যে গাইনোইসিয়াম যেটাকে বলা হয়, গর্ভকেশর চক্র যেটা বলে, সেখানেতে ওভিউল যেটা আমরা অ্যাকচুয়ালি বলি ডিম্বক, যেটা সেখানে থাকে, এবং এই ওভিউলের ভেতরেতেই অ্যাকচুয়ালি ওভা, ডিম্বাণু, সেগুলো অবস্থান করে। যখনই পোলেন গ্রেন এসে পড়ে, পরাগরেণু যখনই এসে পড়ে, তখন একটা পোলেন টিউব তৈরি করে, পরাগ নালী তৈরি করে, যার মাধ্যমে পোলেন গ্রেনের মধ্যে, একটু আগে দেখো বললাম দুটো করে যে স্পার্ম থাকে, সেটা আস্তে আস্তে ওই পথে নেমে আসে, এবং এটা ওভা যেটা রয়েছে সেই ওভার সাথে এটা অ্যাকচুয়ালি ফিউজ হয়। এবার যখনই এই টিউবটা তৈরি করছে, পোলেন টিউব যেটাকে আমরা বলছি বা পরাগনালী, সেটা একটা খুব সরু সুতোর মতো একটা স্ট্রাকচার। তাহলে দেখবে খুব সরু সুতো যেগুলো থাকে সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সিফন। তো সেই জন্য এই স্ট্রাকচারটা যেহেতু তৈরি করে, সেই জন্য প্ল্যান্টের ক্ষেত্রে এই ধরনের ফার্টিলাইজেশন প্রসেসটা আরো একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় সাইফোনোগ্যামি বা সিফনোগ্যামি। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা একটা ক্লাসিফিকেশন পড়লাম, যেখানে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি সম্পর্কে আমরা পড়লাম। এরপর দেখো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটাকে বলা হচ্ছে হলোগ্যামি, আর একটাকে বলা হয় অটোগ্যামি। সবার প্রথম আমরা আসছি হলোগ্যামি। হলোগ্যামি এটাকে কোথায় মানে আমরা দেখতে পাই, দেখো হলো কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে টোটাল বা এন্টায়ার। এটা মেনলি দেখতে পাওয়া যায় ইস্টের ক্ষেত্রে।
যদি আমরা ইস্টকে একটু বড় করে দেখি, এইটা হচ্ছে দেখো ইস্টের অ্যাকচুয়ালি ডায়াগ্রাম বা ইস্টের স্ট্রাকচার। দেখবে ইস্টের ক্ষেত্রে কি হয় যে ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, তাই তো। এবং আগে দেখবে একদিন বলছিলাম যে আগের দিন ক্লাসেতেই যে যতবার একটা সেল ডিভাইড করে দেখবে ইস্ট প্রধানত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়। তো যতবার ডিভাইড করতে যায় তার ডিএনএ লেন্থ আস্তে আস্তে কমতে থাকে। এবার দেখো যতবার ইস্ট ডিভাইড করতে যাবে তাদের ডিএনএ লেন্থ আস্তে আস্তে কমবে, তাহলে তাদের ডিএনএর অ্যামাউন্ট কিন্তু কমে কমে যাবে। তাহলে যতবার ইস্ট ডিভাইড করবে ওর যে সেলগুলো তৈরি হবে সেই সেলগুলো কিন্তু দেখো উইক তৈরি হবে। তাহলে যখন দেখা যায় ডিএনএর অ্যামাউন্ট কমে যায়, তো পাশাপাশি দুটো ইস্ট সেল যাদের দুজনকারই ডিএনএর অ্যামাউন্ট কমে গেছে তারা ফিউজ হয়ে গিয়ে আবার কি করে নতুন একটা ইস্টের সেল তৈরি করে। তাহলে সেখানেতে আবার কি হয় ডিএনএর অ্যামাউন্টটা আবার কিছুটা বেড়ে যায়। তো এই ধরনের ফিউশন যেটা হয় সেই ঘটনাটা কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে হলোগ্যামি। হলো কথাটার অর্থ হচ্ছে এন্টায়ার, আর গ্যামি মানে হচ্ছে গ্যামেট। দেখো এখানে কি হচ্ছে একটা ইস্টের কোষ, হলো মানে হচ্ছে এন্টায়ার, মানে হচ্ছে যখন একটা গোটা জীব নিজেই যখন গ্যামেট হিসেবে কাজ করে তখন সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি হলোগ্যামি। যেমন দেখো ইস্টের ক্ষেত্রে কি ঘটছে যে ও ডিভাইড করছে, দিয়ে ওই যে সেলটা, ওরা তো ইউনিসেলুলার, ওই সেলটাই মানে ওটাই একটা ইস্ট, ওরই যখন ডিএনএ কমে যাচ্ছে ও নিজেই গ্যামেটের মতো কাজ করছে। তাহলে যেহেতু ওর গোটা দেহটাই অ্যাকচুয়ালি গ্যামেটে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই ওই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে হলোগ্যামি। এটা একটা এক্সেপশনাল স্ট্রাকচার। আরেকটা জিনিস যে ঘটনাটা দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই সেটা হচ্ছে প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখব, এবং এই অটোগ্যামি ঘটনাটা দেখবে প্যারামেসিয়ামের কনজুগেশন প্রসেস বলে। এই প্যারামেসিয়ামের কনজুগেশন প্রসেস যেটা, সেটা এই চ্যাপ্টারেই একটু পরে দেখবে আমরা পড়বো, তো সেখানেই আমরা এই ঘটনাটাকে দেখব। তাহলে হলোগ্যামি ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে ইস্টের সাথে দেখতে পাওয়া যায়, আর অটোগ্যামি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় প্যারামেসিয়ামের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এটা দেখো দুটো এক্সেপশনাল ঘটনা। এরপর চলে আসছি যেটা আমরা, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস। একটু আগেই দেখো আমরা পড়লাম যে পোস্ট মানে প্রি ফার্টিলাইজেশনের পরবর্তী যে দশাটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন ফেজ। এবং ফার্টিলাইজেশনের ক্ষেত্রে দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এন্ডোগ্যামি বা সেলফ ফার্টিলাইজেশন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে স্বপরাগযোগ। আমরা দেখবে আগের দিনই পড়ছিলাম যে ফিতাকৃমি, টেপওয়ার্ম যেটাকে দেখবে বলা হয়, ফিতাকৃমির ক্ষেত্রে একই জীবদেহের ভেতরে টেস্টিস ওভারি দুটোই থাকে, তার মানে একই জীবদেহের মধ্যে স্পার্ম ওভা দুটোই তৈরি হয়। আবার দেখো কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমরা কি দেখি যে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি যে একই ফুলের মধ্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, বা একই গাছের মধ্যে আলাদা আলাদা ফুল তৈরি হচ্ছে কিন্তু আছে তারা একই গাছে, মেল ফুল ফিমেল ফুল আলাদা আলাদা তৈরি হচ্ছে কিন্তু সেম গাছেতে আছে। তাহলে তাদের মধ্যে যখন দেখো একই ইন্ডিভিজুয়ালের মধ্যে থেকে স্পার্মও তৈরি হচ্ছে এবং ওভাও তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় এন্ডোগ্যামি বা সেলফ ফার্টিলাইজেশন, বা বাংলায় এটাকে বলা হয় স্বনিষেক পদ্ধতি। ঠিক আছে? আর অন্যদিকে ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন। ক্রস ফার্টিলাইজেশন দেখো ম্যাক্সিমাম উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন। তাদের কি হয় মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা আলাদা জায়গায় হয়। যেমন দেখো ওই পেঁপের ক্ষেত্রে মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা হচ্ছে, এবং প্ল্যান্টের থেকেও মেনলি এটা দেখতে পাওয়া যায় অ্যানিমালসের ক্ষেত্রে। অ্যানিমালসের ক্ষেত্রে সবসময় মেল আর ফিমেল ইন্ডিভিজুয়াল সবসময় আলাদা হয়, এবং তাদের ক্ষেত্রে কি যখন ওই পোলেন গ্রেন অ্যাকচুয়ালি দেখো এই ফুলের ক্ষেত্রে আসছে তাহলে অবভিয়াসলি অন্য প্ল্যান্ট থেকে আসতে হবে, বা যখনই স্পার্ম একটা ওভার সাথে ফিউজ হতে আসছে অবভিয়াসলি অন্য ইন্ডিভিজুয়াল থেকে আসতে হবে। তো এই ধরনের জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এক্সোগ্যামি বা যেটাকে বলা হয় ক্রস ফার্টিলাইজেশন। ঠিক আছে? অর্থাৎ উন্নত জীবের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন। ঠিক আছে? তাহলে একটা রয়েছে দেখো এন্ডোগ্যামি স্বনিষেক, আর একটা রয়েছে যেটা সেটা হচ্ছে এক্সোগ্যামি। এরপরেও দেখো আরো একটা ঘটনা এখানে বলা হচ্ছে যে যখনই ফার্টিলাইজেশনের কথা আসে দেখবে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্ম যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় ডবল ফার্টিলাইজেশন বলে একটা ঘটনা হয়। এবং ফার্টিলাইজেশনের পর দেখবে যে যখনই ওই ফার্টিলাইজড, ধরো এটা একটা দেখানো হচ্ছে যে এটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন প্রসেস, পোলেন গ্রেন এটা গাইনোসিয়ামের ওপরে পড়েছে, সেখান থেকে একটা পোলেন টিউব তৈরি করেছে,
ডবল ফার্টিলাইজেশন হয়েছে, ডবল ফার্টিলাইজেশন ঘটনা আমরা পড়বো পরে নেক্সট চ্যাপ্টারে ডিটেলে। ডবল ফার্টিলাইজেশন হওয়ার পর আস্তে আস্তে দেখো এখানে চেঞ্জেসটা দেখানো হয়েছে, যে ফ্লাওয়ারটা ধীরে ধীরে আস্তে আস্তে দেখো যে ওর যেটা ওভারি বা ডিম্বাশয় যেটা ছিল ধীরে ধীরে সেটা ফ্রুটে কনভার্ট হচ্ছে এবং ধীরে ধীরে তার মানে স্ট্রাকচার যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই দেখো তাদের ফার্টিলাইজেশনের ক্ষেত্রে বলা হচ্ছে। এবার এখানে একটা ফার্টিলাইজেশনের টাইপস দেখানো হচ্ছে, ফার্টিলাইজেশন একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, যেটা হচ্ছে দেখো প্রথম এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জীবগুলো জলের মধ্যে থাকে, কারণ ফার্টিলাইজেশন হবার জন্য সেখানে জল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা। তো সেই জন্য যারা জলজ জীব হয় তাদের ক্ষেত্রে তারা গ্যামেট তৈরি করার পর ফার্টিলাইজেশনের জন্য জলের মধ্যেতে তারা স্পার্ম ওভামগুলোকে ডোনেট করে দেয়। যেমন মাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে দেখবে এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পনিং, যে তারা এক জায়গাতে যখনই মেল ফিমেল মাছগুলো তাদের দেহের মধ্যেতে টেস্টিস ওভারির মধ্যে স্পার্ম ওভার তৈরি হয়, তারা এক জায়গায় চলে আসে এবং এসে তারা দেখো ওই স্পার্ম এবং ওভাগুলোকে রিলিজ করে দিচ্ছে এবং জলের মধ্যেতেই ফার্টিলাইজেশন হচ্ছে এবং ফার্টিলাইজড হওয়ার পর সেখানে ডিম দেখো কাঁচের মতো একদম ট্রান্সপারেন্ট সেরকম স্ট্রাকচার সেখানেতে তৈরি করছে। তাহলে এখানে ফার্টিলাইজেশন প্রসেসটা হচ্ছে কোথায়? জীবদেহের বাইরে। সেই জন্যই এই ফার্টিলাইজেশন যে প্রসেসটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, কিন্তু এটা অ্যাকোয়াটিক অর্গানিজমের ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যদিকে যখন তুমি টেরিস্ট্রিয়াল অর্গানিজম যাবে, স্থলজ জীবের ক্ষেত্রে যাবে, তখন কিন্তু স্পার্ম ওভা এদেরকে যদি বাইরেতে রিলিজ করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু কখনোই পরস্পরের সাথে যুক্ত হতে পারবে না এবং জল যেহেতু সারাউন্ডিং এনভায়রনমেন্টে নেই, কারণ এমনিতেই আমরা পড়েছি যে লাইফের অরিজিনের জন্য জলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু দেখো জল ওখানে নেই, তাহলে ওখানে কিন্তু স্পার্ম ওভা ওই সেলগুলো জলের অভাবে মারা যাবে। তো সেই কারণেই যারা টেরিস্ট্রিয়াল হয় তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় না, সব ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। সেখানে সবসময় যেটা হয় সেটা হচ্ছে মেল ইন্ডিভিজুয়াল তার স্পার্মগুলোকে ট্রান্সফার করে দেয় ফিমেল ইন্ডিভিজুয়ালের দেহের ভেতরে, এবং ফিমেল ইন্ডিভিজুয়ালে যেমন দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে মেলের মানে হিউম্যানের ক্ষেত্রে, যে মেল বডি থেকে যখনই স্পার্মগুলো অ্যাকচুয়ালি দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আসে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভা, এটা হচ্ছে ওভারি যেখান থেকে ওভাটা রিলিজ হচ্ছে এবং এইটা হচ্ছে ওভা স্ট্রাকচার। এখান থেকে ওভাটা রিলিজ হয়ে সেটা আসবে কোথায়? এই স্ট্রাকচারটা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যেতে অ্যাকচুয়ালি ওভাটা আস্তে আস্তে আসে। তবে ওভা যখন ইউটেরাসের পথে আসতে যায় তার মাঝেতেই একটা দেখো সরু কানেকটিভ রয়েছে, এই গঠনটা কি বলা হয়? ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই অ্যাকচুয়ালি কিন্তু স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হয়ে যায় এবং ফার্টিলাইজড ওভাটা ধীরে ধীরে আসে এখানে এবং এটা এসে কিন্তু এখানেতে ইমপ্লান্টেড হয় এবং ধীরে ধীরে সে কিন্তু গ্রো করতে স্টার্ট করে। তার মানে এদের যে ফার্টিলাইজেশন প্রসেস সেটা হচ্ছে জীবদেহের ভেতরে ঘটছে। তাহলে সেই জন্যই ওটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। তাহলে এই হচ্ছে দেখো এক্সটার্নাল এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন। এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এমব্রিও, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার পরবর্তী সময়ে কিভাবে জীবগুলো ডেভেলপ করছে। এবার সেটার ক্ষেত্রে পড়ার আগেতে দেখো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওভিপেরাস, মানে হচ্ছে যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে মায়ের বডির ভেতরে নয়। অ্যাকচুয়ালি কি হয়, সবসময় এমব্রিও বা চাইল্ড সে সবসময় মায়ের ওপর দুটো জিনিসের জন্য ডিপেন্ডেন্ট হয়। একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ফুড, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে শেল্টার, যে নিরাপদ একটা আশ্রয়। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, যেমন পাখির ক্ষেত্রে বা রেপটাইলসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মা অ্যাকচুয়ালি এই যে এমব্রিওটা তৈরি হয় তার মধ্যে খাবার কিছু স্টোর করে দেয়, যেটাই দেখবে ইয়ক বা কুসুম আমরা বলি, সেখানে খাবার স্টোর করে দিল। খাবার স্টোর করে দেওয়ার পর সেই এমব্রিওটার চারপাশে একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি করে দেয়, ঠিক আছে, এবং সেটাকে বডির বাইরে রিলিজ করে দেয়। অর্থাৎ এখানে চাইল্ড ডেভেলপমেন্টটা পুরোটাই হচ্ছে মায়ের দেহের বাইরেতে। সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে ওভিপেরাস, মানে যেখানে দেখবে অ্যাকচুয়ালি ডিম পারছে। এই ধরনের জীবগুলোকে বলা হয় যেটা সেটা হচ্ছে অন্ডজ প্রাণী, যেহেতু তারা ডিম পারছে। অন্যদিকে উন্নত জীবের ক্ষেত্রে যেমন হিউম্যানের ক্ষেত্রে, তো ম্যামেলসের ক্ষেত্রে দেখো মানে উন্নত ম্যামেলসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এত বেশি খাবারের রিকোয়ারমেন্ট থাকে যে ওইভাবে ডিমের মধ্যে খাবার দিয়ে সেই রিকোয়ারমেন্টটা কখনোই ফুলফিল করা সম্ভব নয়। সেই জন্য
এক্ষেত্রে এমব্রিও মায়ের বডির ভেতরেই থেকে যায় এবং গোটা লাইফ স্প্যান জুড়েই থাকে, এবং সেখানেতে অ্যাকচুয়ালি সে খাবারও খাচ্ছে মায়ের থেকে এবং সেখানেতে সে প্রোটেকশনও পাচ্ছে, এবং এই টাইম ফেজটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। এবং অ্যাকচুয়ালি 280 ডেজ মানে 280 দিনের একটা জেস্টেশন পিরিয়ড মানুষ এমব্রিও কন্ডিশনে মায়ের দেহেতে কাটায়, এবং তারপর যখন সে ম্যাচিওর হয় তখনই সে মায়ের দেহ থেকে বেরিয়ে আসে। এবং এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ভিভিপেরাস, যেটাকে বলা হয় দেখবে যে এক্ষেত্রে জরায়ুজ প্রাণী, ঠিক আছে, ইউটেরাস বা জরায়ুর মধ্যে এই চাইল্ডটার পুরো ডেভেলপমেন্টাল ফেজটাই কিন্তু সম্পন্ন হচ্ছে। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওভোভিভিপেরাস, যেটা হচ্ছে দুটোর মধ্যবর্তী। এটা মেনলি দেখতে পাওয়া যায় সার্কের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে পুরোপুরি দেখো দুটোর মাঝামাঝি ঘটনা। এক্ষেত্রে কি করে যে মায়ের দেহেতে যখনই এমব্রিওটা তৈরি হয়, এমব্রিওর দেহের সাথে এই যে দেখছো ইয়ক স্যাক খাবার দিয়ে দেয়, এবং ডিম যেটা সেই এক্ষেত্রে এগও কিন্তু মায়ের দেহেতে তৈরি হয়। কিন্তু যেহেতু সার্কের মধ্যেতে দেখো এমব্রিওর খাবারের রিকোয়ারমেন্ট অনেক বেশি, সেজন্য খাবারটা অনেক বেশি থাকে। এই অবস্থায় মা যদি ইন্ডিভিজুয়ালটাকে দেহের বাইরে বার করে দেয়, তাহলে কিন্তু খাবারের লোভেতে অন্য অ্যানিম্যালরা ওকে খেয়ে কিন্তু অ্যাকচুয়ালি এমব্রিওগুলোকে নষ্ট করে দেবে। সেই জন্য কি হয়, খাবার দিয়ে দেয়, কিন্তু খাবার দিয়ে দেওয়ার পরেও একে কিন্তু মায়ের দেহ থেকে বার করে দেয় না। ভিভিপেরাসের ক্ষেত্রে যেটা হয়, মায়ের দেহের সাথে সবসময় প্লাসেন্টা বলে একটা গঠন থাকে, যার মাধ্যমে সবসময় কিন্তু সে ওই 280 ডেজই খাবার পায়। এক্ষেত্রে খাবার কিন্তু প্রথম অবস্থাতেই তাকে দিয়ে দিল, কিন্তু তাকে দেহের বাইরে বার করলো না, সে কিন্তু মায়ের দেহের ভেতরে শেল্টার হিসেবে থেকে সেখানে সুরক্ষা পেল। তো সেই ধরনের ঘটনা যেটা সেটা হচ্ছে ওভোভিভিপেরাস। এরা দেখো ডিম পাড়ার মতো ডিম তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য বলছে ওভো। কিন্তু ভিভিপেরাস সে কিন্তু মায়ের দেহের ভেতরেতেই অবস্থান করে আছে। তো সেই জন্য এই ঘটনাটাকে বলে ওভোভিভিপেরাস। এটা হচ্ছে দুটোর মাঝামাঝি একটা ঘটনা।